আজকে এই ভিডিওটা যদি আপলোড করি এটা মানে অস্ট্রেলিয়ার কোন ওয়েবসাইট কত ইসেতে কিভাবে লিঙ্ক আপলোড হয়েছে, কোন জায়গাতে হয়েছে, কোন শহরে হয়েছে, ইচ্ছা করলে কোন বাড়ির থেকে হয়েছে, কোন অ্যাড্রেসের থেকে আমি এটা আপলোড করছি, এটা ইচ্ছা করলে কিন্তু চাইলে ওরা বের করতে পারে, সরকার বের করতে পারে। এই যে মালয়েশিয়া থেকে, যে আমি শুধু এইটুকুই বলবো ভাই, ঠিক আছে ভাই, আবার সবারই বলি প্রতারণ থেকে সাবধান। কেউ কোনো সময় টাকা পয়সা কোনো কিছু লেনদেন করবেন না ভাই, এখনো কিছু হয় নাই। এটা হয়তো আরো 2-4 মাস ঈদের পরে যদি সরকারের খুব সদিচ্ছা থাকে তাইলে হয়তো ঈদের পরে হয়তো চালু হইতে পারে, কিন্তু যদি আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি সিডনি অস্ট্রেলিয়া থেকে। আজকে আবার মালয়েশিয়া নিয়ে কিছু কথা বলতে বসছি, কারণ গত কয়দিন ধরে মানে ফেসবুক ইউটিউবে যা দেখতেছি বা দেখে ভাই আর তো মনে মানতেছে না। যদিও কোনো আপডেট নিউজ নাই, যে পুরানো নিউজের মধ্যে গতানুগতিক নিউজটাই আমার কাছে আছে। তারপরে ফেসবুকে যেভাবে দেখলাম যে মালয়েশিয়ায় মেডিকেল শুরু হয়ে গেছে, মেডিকেলের লিস্টও দিয়ে দিছে কোন কোন জায়গায় মেডিকেল হবে এবং কারা কারা নিবে, বিভিন্ন এজেন্সি। আমার মনে হয় কি যে এগুলি মানে প্রতারণার ফাঁদ পাতার জন্য আসলে এইসব কিছু মিডিয়া, কিছু ইউটিউব নাম সর্বস্বধারী ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে এগুলো দিতেছে। কারণ আপনি যারা নাকি এই নিউজগুলি দেখেন তাদেরকে শুধু বলবো যে আপনারা দেখেন কোনো নিউজ পোর্টাল, মানে যেগুলো সত্যিকারের নিউজ, যেমন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া বলতে টিভিতে কিংবা প্রিন্ট মিডিয়া কি কোনো জায়গায় কিন্তু এইসব ধরনের কোনো খোঁজখবর নাই, শুধু আছে কি ইউটিউব এবং ফেসবুক। আর বাংলাদেশের মানুষ ইউটিউব আর ফেসবুকটা এইভাবে মানে ধরে নিছে আর কি, যে ইউটিউব আর ফেসবুকে যা দিব মানে সবই সত্যি মনে করতেছে। আসলে বুঝলাম না আমরা বাংলাদেশিরা কোন জগতে বাস করি ভাই। ইউটিউব ফেসবুকে মানুষ এইটুকু চিন্তা ভাবনা করে না যে কোনো খবর আসার আগে যে এগুলোর সত্যতা যাচাই করি কিংবা এর ক্রস চেক করি কিংবা আরও। কারণ ফেসবুকে একটা নিউজ দেখলো, সেই নিউজটা দেখে যে আপনার বিশ্বাস করতে হবে এমন তো কোনো কথা নেই ভাই। এটা বুঝেন, এটা আমার বোধগম্যে কুলায় না বা কী জন্য আপনারা এটা করেন। যাই হোক, তারপরে যে নিউজগুলো শুনলাম, আমি তো মালয়েশিয়া ছিলাম, কারণ গত 8 তারিখে আমাদের মাননীয় শ্রমমন্ত্রী, তারপরে মেহেদী হাসান যে উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসার পরে সত্যিকারে কি নিউজটা, কারণ ওনারা যেটা প্রেস কনফারেন্সে বলছে এক্স্যাক্টলি সত্যি কথাটা কিন্তু ওনারাও বলে নাই ভাই। আর জানি যারা সরকারিভাবে থাকে, যারা দায়িত্বে থাকে, তারা কিন্তু ভাই সব সত্যি কথা বলতে পারে না, এটা আমি বুঝি ভাই। তারপরে সেই নিউজটা কনফারেন্সে যা শুনলাম এবং বাস্তবে এটা জানার জন্য, মানে বাস্তবে আসলে কি ঘটনাটা কি হয়েছে। কারণ মালয়েশিয়া যারা সাংবাদিকতার পেশায় জড়িত আছে, বাংলাদেশে বিভিন্ন মানে লেভেলের মানে স্বনামধন্য আর কি, এক কথায় বলবো, যারা বড় বড় পত্রিকা কিংবা টিভি নিউজ চ্যানেল আছে, তাদের সেই সাংবাদিক ভাইদের সাথে কথা হয়েছে। তারপরে পাশাপাশি কিছু মালয়েশিয়ান সাংবাদিকদের সাথেও কথা হয়েছে। আসলে ঘটনাটা ওই দিন কী হয়েছিল, কী ঘটনা। তা ওনারা যা বললো সেই একই কথাই বলতেছি ভাই। ওনারা বললো যে ওনাদের সাথে মালয়েশিয়ার সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা কথাবার্তা চলছে। কারণ 2024-এর 30শে জুন থেকে কিন্তু এই পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো সরকারিভাবে কোনো লোক যায় নাই। এর মাঝখানে কিন্তু আবার একটা কথা বলে রাখি, ইন্ডিয়া, নেপাল, বিভিন্ন আরও 16টা সোর্স থেকে কিন্তু এই পর্যন্ত মালয়েশিয়া 3 লক্ষ লোক গেছে, শুধু বাংলাদেশ থেকে যায় নাই। যাক, এটা মনে করি এটা বাংলাদেশি সরকারের ব্যর্থতা, বাংলাদেশে ব্যর্থতা। হয়তো এই ব্যর্থতা কাটায় উঠবে, কারণ এখন যে অবস্থা হয়েছে, অর্থনৈতিক অবস্থাটা এত পর্যায়ে চলে গেছে, মানে ধরে রাখার জন্য, মানে এই প্রবৃত্তিটা ধরে রাখার জন্য রেমিটেন্সের কোনো বিকল্প নাই। এইটা বিগত সরকার যেমন তেমন চেষ্টা করে নাই, কারণ তারা তো এসে গা বাঁচানোর জন্য এসে 18 মাসের যে সরকার। আর এই সরকার আছে, সরকারকে 5 বছর টিকে থাকতে হবে এবং টিকে থাকতে হইলে টাকার দরকার। সেই টাকা, কারণ বিশ্বে যে ইরানের যে যুদ্ধ, ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধের জন্য বিশ্বে বাংলাদেশে কিন্তু প্রভাব পড়ে গেছে, মানে বিশাল আকারে প্রভাব পড়ছে। হয়তো বাংলাদেশ গভর্নমেন্ট বুঝতে দিতেছে না জনগণকে, কারণ তেল নিয়ে বিশাল একটা সংকটে আছে। তারপরে তেল যেমন তেমন, তেলের সাথে সাথে মনে করেন অন্যান্য জায়গাতে পণ্য সামগ্রী জায়গা আছে চলাচলের জন্য। কারণ আগেই বলছি যে আমরা কয়েকটা বলছি, কারণ এক কথাগুলি বারে বারে বলা হয়ে যায়। কারণ যেই কন্টেইনার ভাড়া ছিল 1600 টাকা, সেটা $1600, সেটা এখন $2600 $3000 চলে গেছে। কারণ ওইসব রিস্ক নিয়ে কেউ এখন কোনো জাহাজ মানে পণ্য আনা নেওয়া করতে চায় না, যার কারণে স্বাভাবিকভাবে জীবনযাত্রার মানের উপরে এটা এফেক্টেড হবে। কিন্তু এটা হঠাৎ করে হবে না, কিন্তু দেখা গেল 2-1 মাস পরে, আগামী 1-2 মাস পরে কিন্তু এটা এফেক্টেড শুরু হয়ে যাবে। এর ভিতরে সবচেয়ে সুখবর হলো বাংলাদেশ থেকে প্রায় $3 বিলিয়ন গত মাসে রেমিটেন্স আছে। তার মানে রেমিটেন্সের একটা সুবাতাস আছে এবং এই সরকার ধরেই নিছে যে কোনো উপায়ে রেমিটেন্সের প্রবাহটা আরও বাড়াইতে হবে, কমানো থেকে।
তাহলে যেহেতু বিশ্বে অন্যান্য সেক্টরে বাংলাদেশিদের জন্য অবস্থাটা সংকটাপন্ন হয়ে গেছে, কোনো দেশে লোক যায় না, মিডল ইস্টে যায় না, কেন ইউরোপে লোক পাঠাতে পারে না, তার কারণগুলো এই ভিডিওতে আমি একটু ব্যাখ্যা করব। আশা করি ধৈর্য সহকারে একটু ভিডিওটা শুনেন, হয়তো কারো কাজে লাগবে। অ্যাকচুয়ালি আমি আবারও বলি ভাই, আমি কোনো এজেন্ট না, আমি কোনো ব্রোকার না ভাই, আমি কারো হয়ে কাজ করি না। আমি শুধু চাই একজন খাঁটি সাচ্চা বাংলাদেশ দেশপ্রেমী মানুষ দেশে বিদেশে বিভিন্ন দেশে ঘুরে ওইখানকার সংবাদগুলি, সত্যি অথেন্টিক নিউজগুলি আমি ভিডিওর মাধ্যমে প্রচার করার চেষ্টা করি। আমি মনে করি এটাও একটা মানব সেবা করা। মানব সেবা খালি করলে বা ক্ষমতা থাকলে হয় না, বিভিন্ন ওয়ে করা যায়। আমি মনে করি এটাও একটা সেবা, কারণ আপনারা যদি একটা সঠিক নির্বাচন মানে আপনি সঠিক নিউজ যদি দিতে পারি, এটাও আমি মনে করি যে এটাও এক ধরনের সেবা। যাই হোক, আসি। এখন কথা হচ্ছে, এই সরকার যে কোনো উপায় চাচ্ছে যে মালয়েশিয়ার শ্রমবাজারটা ধরে রাখার জন্য এবং যে কোনো কিছুর বিনিময়ে, যার কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং শ্রমমন্ত্রীকে সর্বপ্রথম ক্ষমতা আসার পরেই কিন্তু মালয়েশিয়া পাঠাইছে। কারণ মালয়েশিয়া একটা দেশ, এই দেশটায় এখন সম্ভব লোকজন পাঠানো সম্ভব, অন্য সব দেশেই বন্ধ। যাই হোক, সরকারি পর্যায়ে এটা কথাবার্তা চলছে মালয়েশিয়ার সরকার, কারণ বিগত সরকারের আমলে, ওই 18 মাসের সরকারের আমলে কিন্তু একটা কন্ডিশন দিয়েছিল, সেই কন্ডিশন বাংলাদেশ পারে নাই, এবং পারে নাই যার কারণে কিন্তু বাংলাদেশ থেকে লোক যাইতে পারে না যে শর্তগুলি দিয়েছিল। কারণ মালয়েশিয়াও জানে যে বাংলাদেশে বিশাল একটা দুর্নীতি, সেই সিন্ডিকেট, যেটা বলে দুর্নীতি, মানে শুদ্ধ ভাষায় বলে সিন্ডিকেট, আর বাংলা ভাষায় যদি ডাইরেক্ট বলতে চান তাহলে একটা দুর্নীতির আশ্রয় নেয় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে। কারণ পাঠানোর ক্ষেত্রে এবং অনেক অসুবিধা হয়েছে বাংলাদেশি শ্রমিক নিয়ে, কিন্তু মালয়েশিয়া সরকার অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, যার কারণে বাংলাদেশিদের উপর একটু অনীহা বেশি, মালয়েশিয়ান গভর্নমেন্টের অনীহা। যাই হোক, তারপরও এই দেশের সরকার, আমি চাইতেছি যে এই সরকার যখন চাইতেছে তাইলে মনে করেন এটা হওয়ার ইচ্ছা আছে। যদি সরকার চায় উনি কিছু সম্ভব, কম আর বেশি লোকজন কিছু যাবে। এই কথাটা মাত্র প্রাথমিক কথা হয়েছে ভাই। আপনারা যারা ফেসবুকে ইউটিউবে দিতেছে যে ভাই লোক কনফার্ম 15 তারিখে লোক নিবে ভাই, সেগুলো স্কিল ওয়ার্কার নিবে, বাংলাদেশ ওই পর্যায়ে পড়ে না, কিন্তু দিতেছে 15 তারিখে লোকজন নেওয়া শুরু করবে, এই নিউজ তারা দিতেছে। আমার মনে হয় কি ভাই, বুঝছেন, এগুলো কিছু সংখ্যক বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি আছে যারা অনেক দিন ধরে পয়সা কামানোর, মানুষের পয়সা হাতানোর একটা সোর্স পাইতেছেন, এই সোর্সটারে কাজে লাগায় নিরীহ মানুষের কাছ থেকে কেউ গরু ছাগল বেচা পয়সা, কেউ বউর গয়নাগাড়ি বেচা পয়সা, কেউ জায়গা সম্পত্তি বেচা পয়সাগুলি হাতায় নিতেছে, মানে মেডিকেলে নাও, কারণ কোনো একটা নাম না করলে তো বাংলাদেশিরা টাকা দিবে না। ওই মেডিকেলের সুবাদ দিয়ে এই নিউজটা কথাবার্তা হয়েছে, তার মানে এইটা এখনো হয় নাই, 2 পর্যায়ে কথাবার্তা হয়েছে। এখন এইটা সচিব পর্যায়ে লোক যাবে, সরকারের পর্যায়ে লোক যাবে, সরকারি লোক, মানে সরকাররা সাধারণত এইসব কাজগুলি সচিবরা করে, সরকারি কর্মকর্তারা করে, মন্ত্রী মিনিস্টাররা শুধু ওইখান থেকে যায় গিয়া অনুমতি ওই জায়গায় সুপারিশ করে আসার পরে 2 দেশের সরকার যখন রাজি হয়, তখন সরকারের পর্যায়ে, যেটা বলে সরকার টু সরকার, জি টু জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ওই দেশের সচিব এই দেশের সচিব সবাই যাবে বৈশা একটা চুক্তি সম্পাদন হবে যে এই কন্ডিশনে বাংলাদেশ থেকে এত হাজার লোক মালয়েশিয়ায় নিবে। বা এরকম কি কোনো নিউজ হয়েছে? হয়নি। তারপরে এই নিউজ, এই কন্ডিশন কম পরে তাও হবে না, তারপরে হবে কীভাবে নিবে, কোন পর্যায়ে নিবে, কারা কোন এজেন্টের মাধ্যমে লোক নিবে, সেই এজেন্ট নির্বাচন করতে হবে, বাংলাদেশে এজেন্ট নির্বাচন করতে হবে, মালয়েশিয়া কারা কীভাবে লোক আনবে, মালয়েশিয়াটা অলরেডি ফিক্স হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে কোন এজেন্সির মাধ্যমে লোক, কারণ এজেন্সি ছাড়া তো এটা যাওয়া সম্ভব না ভাই। এক এজেন্সি ছাড়া এক সম্ভব, যদি বুওসেলের মাধ্যমে যদি লোক নেয়, আদারওয়াইজ কোনো কিছুর বিনিময় সম্ভব না। যাই হোক, এগুলো হবে, তাই এটার অনেক সময় লাগবে ভাই। কিন্তু বাংলাদেশে যেভাবে নিউজ মিডিয়া, ফেসবুক আর ইউটিউবে যেভাবে দিতেছে ভাই, ফেসবুকের পেজ করলে খালি মালয়েশিয়ার নিউজ, এই নিউজটা করে, এই যে ফেক নিউজ করে কিন্তু ভাই মালয়েশিয়া সরকারের কাছে, বাংলাদেশে যেহেতু সরকার চাইতেছে ভাই, সরকারের সদিচ্ছাড়ারে কী জন্য ভাই আপনারা ক্ষতিগ্রস্ত করতেছেন, আপনারা এই ভুয়া নিউজগুলি দিয়া তো বাংলাদেশের ভাবমূর্তি মানে ক্ষুণ্ণ করতেছেন, সাথে মালয়েশিয়ারও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছেন। কারণ মালয়েশিয়ারা, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, মালয়েশিয়াতে বাংলাদেশ এখন আতঙ্কের নাম হলো বাংলাদেশে। এটা বাংলাদেশে মালয়েশিয়ার একজন আইজি, মানে ক্লাং শহরের আইজির সাথে আমার কথা হয়েছে, উনি বসছিলাম এক জায়গায় বসে, ও বসার পরে আসার পরে যেহেতু আমি আমেরিকান বাংলাদেশি, তারপরে আমার সাথে ইংলিশে কথা বললো, আর আমি যখন মালয় ভাষা জানি তখন আমার বিস্তারিত জানলো, তখন বললো সে ছোট্ট করে বললো যে এখন বাংলাদেশের অপরাধীদের সবচেয়ে প্রবণতার হার কিন্তু বাংলাদেশে বেশি। এই নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও, পরবর্তী এক ভিডিওতে আমি বলবো। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি ভাই, এই যে ফেক নিউজগুলি করতেছেন, মালয়েশিয়া ডাকাতি হইতেছে, এইটাও বাংলাদেশিরা ফেসবুকে ফলো করে দিতেছে। ভাই আপনার কোনো দরকার আছে ভাই মালয়েশিয়া ডাকাতি হোক না কি হোক?
বাংলাদেশিরা। কারণ আমরা তো ভাই গরিব, আমরা মালয়েশিয়ার অনুগ্রহে ভাই বাইসে আছি। মালয়েশিয়া যদি বলে যে ভাই আমরা ছবি নিব না, তোমাদের দেশের লোকগুলি বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশে মালয়েশিয়ার অপপ্রচার করতেছে, ভাই আমরা মালয়েশিয়াতে লোক নিব না। তা কিছু করার আছে? কিছু করার নেই। মালয়েশিয়ার ভুয়া নিউজ যেটা, আরেকটা নিউজ হচ্ছে কি, এক দর্শক, কুখ্যাত দর্শক, পাকিস্তানি দর্শক মালয়েশিয়ার জেলেতে পলাইছে। ভাই এটা কি সম্ভব? মালয়েশিয়ার জেলখানাতে পলাইছে? ক্যাম্পেতে যদি পলাইতো এটা বিশ্বাস করা যায়। এই যে ভুয়া ফেক নিউজগুলো, এআই দিয়ে নিউজগুলি বানায় যে আপনারা মানে সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবে দিতেছেন, ভাই এতে তো দেশের ভাবমূর্তি। কারণ মালয়েশিয়া গভর্নমেন্ট, সেই পুলিশ অফিসার আমাকে বলছে যে মালয়েশিয়া বিরোধী যেই সব নিউজগুলি বাংলাদেশিরা করে সবগুলি মনিটরিং হচ্ছে। এই যে প্রচার করে, এগুলো করে কি করতেছেন ভাই? সরকারের ইচ্ছা, বাংলাদেশ সরকার, এই নতুন সরকার চাইতেছে, মালয়েশিয়া সরকারও চাইতেছে, কিন্তু মাঝখানে এই মানে ওই যে কি বলে, না চাইতেই আর কি, মানে কিছু আছে না, গা খাউজে না সাংবাদিক, তারা সাংবাদিক কিংবা একটা পেজ খুলে নিচ্ছেন, পেজ খুললে মনে করেন হয় মানে পয়সা কামানোর একটা সোর্স বানায় নিচ্ছেন ফেসবুক এবং ইউটিউব দিয়া। মনে করেন তারা যে এইসবগুলি করতেছেন ভাই, এটা করে কি ভালো করতেছেন? আপনারা দেশের ক্ষতি করতেছেন, মালয়েশিয়ার ক্ষতি করতেছেন। আর যদি মালয়েশিয়া থেকে এইসব নিউজ আপনারা করেন আর এগুলো যদি ফেক প্রমাণিত হয়, বুঝছেন কীভাবে কোন সোর্স থেকে কোন জায়গাতে করছেন, এগুলো সব কিন্তু বের করা যায়। যেমন মাঝখানে যে ইরানের নিউজ নিয়ে দেখছেন, মিডল ইস্টের নিউজ নিয়ে, যেগুলো সব ধরে ধরে দেশে পাঠিয়ে দিতেছে। যারা ওই যে বোম পড়ছে, বোমের ছবি ফেসবুকে আপলোড করে দিচ্ছেন ভাই, যে এই জায়গায় মিসাইল পড়ছে, এই জায়গায় অ্যাটাক হয়েছে, ওইসব দিচ্ছেন, তাদের কিন্তু পুরা রিস্ট্রিক্টেড। কীভাবে করছেন, কোন ফেসবুক আইডিতে হয়েছে? যেমন আমি আজকে এই ভিডিওটা যদি আপলোড করি, এরা মানে অস্ট্রেলিয়ার কোন ওয়েবসাইট কত না ইসেতে কীভাবে লিঙ্ক আপলোড হয়েছে, কোন জায়গাতে হয়েছে, কোন শহরে হয়েছে, ইচ্ছা করলে কোন বাড়ির থেকে হয়েছে, কোন অ্যাড্রেসের থেকে আমি এটা আপলোড করছি, এটা ইচ্ছা করলে কিন্তু চাইলে ওরা বের করতে পারে, সরকার বের করতে পারে। এই যে মালয়েশিয়া থেকে, যে আমি শুধু এইটুকুই বলবো ভাই, ঠিক আছে ভাই, আবার সবারই বলি প্রতারণ থেকে সাবধান। কেউ কোনো সময় টাকা পয়সা কোনো কিছু লেনদেন করবেন না ভাই, এখনও কিছু হয় নাই। এটা হয়তো আরও 2-4 মাস ঈদের পরে যদি সরকারের খুব সদিচ্ছা থাকে, তাইলে হয়তো ঈদের পরে হয়তো চালু হইতে পারে। কিন্তু যদি সরকার ওইভাবে উঠে পড়ে লাগে যে না, মালয়েশিয়ার শ্রমবাজারটা আমার খুলতেই হবে, আমার ধরতে হবে, তাইলে হয়তো ঈদের পরে হইতে পারে। এর আগে ভাই ওইটা হওয়ার পরে মনে করেন আপনি মেডিকেল করবেন, কি করবেন, ওই হলো পরেরটা। এটা তো সরকারি পেপারে বিজ্ঞপ্তি দিব, বিভিন্ন টিভি নিউজ মিডিয়া যাদের উপরে আপনারা ভরসা করতে পারেন, তারা তো ওই তাদের পেজে দিব, বড় বড় নিউজ পেপার। এই পর্যন্ত কোনো নিউজ পেপারে শুনছেন ভাই মালয়েশিয়ার লোক নেওয়ার জন্য মেডিকেল শুরু হয়েছে? কোনো নিউজ পেপারে নাই। কারণ এরকম ফেক নিউজ ওরা করবে না। এগুলো কোথায় শুনতেছেন? ফেসবুক আর ইউটিউব মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে। ভাই আপনারা যারা ফেসবুকে বা এই অপপ্রচারগুলি চালাইতেছেন ভাই, এগুলো আপনারা তো অপপ্রচার চালাইতেছেন, আপনারা দেশের ক্ষতি করতেছেন, মালয়েশিয়ার ক্ষতি করতেছেন। যদি মালয়েশিয়া বসে যদি এই পেজগুলি অপারেট করে থাকেন, অবশ্যই কিন্তু আপনাদের খুঁজে বের করবে ভাই। সত্যি করা ভাই, দেশপ্রেমিক হন ভাই, দেশের ক্ষতি করেন না, দেশের লোকজনের ক্ষতি করেন না। আর যেই দেশে থাকবেন ওই দেশের ক্ষতি করার মোটেও চিন্তা ভাবনা করেন না ভাই। কারণ ওই দেশ থেকে আপনি টাকা ইনকাম করেন, ওই দেশের টাকায় আপনার ফ্যামিলির মুখে বাদ যায়। অত বইটুকু একটু চিন্তা করে রাখেন। ওই যে কোনো নুনের গুণ গাইতে হয়, নুন খেলে গুণ গাইতে হয় ভাই। মালয়েশিয়ার ক্ষতি হয়, মালয়েশিয়ার ভাবমূর্তি নষ্ট হয়, এরকম কোনো নিউজ আপনারা করেন না। কারণ মালয়েশিয়াতে জেলেতে পলা মানে আরও কিছু, আপনার কি? মালয়েশিয়ায় রবারি হয়েছে, আপনার কি ভাই? আপনার কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয় না। কিন্তু এগুলো আপনাদের পেজের থেকে আপনারা আপলোড করে না, এতে দেশের ক্ষতি, বাংলাদেশের ক্ষতি, ওই ক্ষতি করতেছেন, এবং মালয়েশিয়ার গভর্নমেন্ট আপনার বিরুদ্ধে যাইতেছে। কারণ মাঝখানে মনে আছে আল জাজিরা একজনে একটা প্রতিবেদন করার পরে কিন্তু তারা কিন্তু ইনস্ট্যান্ট ধরে নিয়ে আইছিল, ধরে নিয়ে কিন্তু দেশে পাঠাই দিচ্ছে। ওই জ্যার কিন্তু এখনও বাঙালিরা টানতেছে ভাই। বাঙালিদের উপর এটা নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিও করব, কারণ আমি ভিতরের ইনসাইডের অনেক নিউজ আমার কাছে আছে যেগুলো আমি বলতে চাই না। কিন্তু ভাই আপনারা যেভাবে করছেন, আপনাদের থামানোর তার কোনো উপায় দেখতেছি না ভাই। এখন এগুলো আমার ভিতরে জমানো যে কথাগুলি আছে এগুলো, কারণ অনেক নিউজ জানি যেগুলো আমি ভিডিওর মাধ্যমে বলতে পারি না। যাই হোক, আজকে অনেক কথা বলবো, সবাইকে বলবো ভাই গুজবে কান দিবেন না। মালয়েশিয়ার নিয়ে এখনও কারো কোনো জায়গায় মেডিকেল কোনো ডিসিশনই এখনও হয় নাই। এইটা প্রাথমিক পর্যায়ে আছে। দুই দেশের সরকার রাজি হয়েছে। অ্যাপসের মাধ্যমে নিব না কি মাধ্যমে নিব সবই দেখা দেবো। হয়তো মালয়েশিয়া অ্যাপসের মাধ্যমে নিব, কিন্তু বাংলাদেশের এজেন্সির মাধ্যমে যাইতে হবে, বুঝছে? কারণ বাংলাদেশের ওই লোক পারবে না। তবে এআই প্রযুক্তির মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে নিবে, যেগুলো কিভাবে লোক নিবে সেইটা বিস্তারিত আমার আগের ভিডিওগুলিতে আছে, যারা চাইলে দেখে আসতে পারেন। তবে আবারও আপনাদের সবাইকে অনুরোধ করে বলি ভাই, প্রতারক থেকে সাবধান ভাই। বাংলাদেশের একশো মানুষ মনে হয় অনেক বছর ধরে এজেন্সিদের কোনো টাকা পয়সা ইনকামের কোনো লাইন পায় না, সোর্স পায় নাই। এই একটা সোর্স নিয়ে, বুঝছেন, মালয়েশিয়ার এই রবটা নিয়ে মোট কথা যেভাবে পারছে টাকা পয়সা হাতায় নিতেছে। আমার সবচেয়ে খারাপ লাগে ভাই, এই গরিব মানুষের এই কষ্টার্জিত টাকাগুলি যে আপনারা যেভাবে হাতায় নেওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু ঠিক না ভাই। একদিন মনে রাখবেন ভাই, উপরওয়ালা বলতে একজন আছে ভাই,
বেলা শেষে একজন আছে, সবারই মরতে হবে। যাই হোক, আর বেশি কিছু বলবো না। আমার কাছে শুধু এই অনুরোধ করার জন্য আজকে আমি ভিডিও করছি, ভাই কারো কোনো কোথায় কান দিবে না, কোনো প্রতারকের কথা কান দিবে না। আর ফেসবুক ইউটিউব নিয়ে যেভাবে শুরু হয়েছে, বাংলাদেশেরা যেভাবে 2 নম্বর কাগজপত্র দিয়ে ভিসা করার চেষ্টা করে ধরা করতেছে ভাই, এআই দিয়ে এখন সব কিছু ধরে ফেলে। এখন আর সে আগের যুগ নাই, সব কিছু ধরে ফেলে ভাই। আর সবাই শুনতেছি ভাই বিভিন্ন প্রলোভনে পড়া। এই কয়দিন আগে দেখলাম, পেপারে দেখলাম একজনের 3 কোটি না 4 কোটি টাকা নিয়ে দিছে। অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপে লোক পাঠানোর কথা কয়ে টাকা নিচ্ছে। ভাই আপনারা কিছু কথা, আমার কথা সোজা, নিজেরা একটু বিশ্বাস, নিজেদের কি ভাই গ্রহণযোগ্যতা নাই, নিজেরা কি একটু বুঝতে চেষ্টা করেন না যে ভাই একজন একটা নিউজ বললেই ভাই এটা আপনারা বিশ্বাস করে নেবেন ভাই? মানুষ প্রতারকরা যা পায় তাই লাভ ভাই, সেই চিন্তা ভাবনা করতেছে। যারা এগুলো করে ভাই তারা মরার চিন্তা করে না, তারা মানুষের দুঃখ দুর্দশার চিন্তা করে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও বলি ভাই, আমি শুধু মানুষের যাতে উপকারে লাগে এই জন্য এই ভিডিওগুলি করা। আমার এই ভিডিও বাণিজ্য, ভিউ বাণিজ্য করার জন্য উদ্দেশ্য না। যদিও আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, মানে ইমোশনাল হয়ে কথা বলছি তো এই জন্য লম্বা হয়ে গেছে। সবাইকে বলবো ভাই, প্রতারক থেকে সাবধান। মালয়েশিয়ার এখনো কোনো মেডিকেল, এখনো কোনো কিছু শুরু হয় নাই। কথাগুলি সব প্রাথমিক পর্যায়ে আছে, এখনো কিছুই হয় নাই। যদি কিছু হয় অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আমি জানাবো, কারণ এতদিন সোর্স ছিল না। এখন আমার মালয়েশিয়ায় সোর্স আছে, যারা রিয়েল সাংবাদিক, অথেন্টিক সাংবাদিক, তাদের কাছে যদি কোনো নিউজ পাই অবশ্যই আমি জানবো, সবার আগে জানবো ইনশাল্লাহ। ততদিন সবাই আমার ভিডিওতে থাকেন, আমার সাথে পাশেই থাকেন। হয়তো কোনো সবসময় কোনো ভালো থাকলেও নিউজ দেবো, খারাপ থাকলেও নিউজ দেবো ভাই, আমি মনে করি এটা আমার একটা দায়িত্ব। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।